Assalamualaikum dear students. Welcome to my online class. Today I am again here with the students of class 7 for your English second paper class. The topic of my discussion is right form of verbs. আগে একটু আমরা জেনে নিই রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে মূলত কোন সেন্টেন্সে ভার্বের সঠিক ফর্মের ব্যবহারকে আমরা বলি রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভার্বটা সঠিক ফর্মে থাকবে না, আমরা ভার্বটাকে সঠিক ফর্মে লিখলে ওটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। So girls, take your exercise book and follow me attentively. Here I have written in the whiteboard, কোনো সময়ের উল্লেখ থাকে না এমন সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, often, very often, sometimes, occasionally, regularly, daily, usually, generally, normally, seldom, frequently, every time ইত্যাদি অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে কোন টেন্সে লিখব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। এই জাতীয় বোর্ডে যেই অ্যাডভার্বগুলো টিচার লিখেছি এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে আমরা সেন্টেন্সটাকে কোন টেন্সে লিখব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখব। অর্থাৎ আমার ভার্বটা কোন ফর্মে বসবে? প্রেজেন্ট ফর্মে বসবে। দেখো এখানে একটা एग्जांपल দিয়েছি, কামাল অলওয়েজ ডু হিজ হোমওয়ার্ক। তাহলে উপরে যেই অ্যাডভার্বগুলো লিখেছে ওখান থেকে কোনটা এসেছে? অলওয়েজ। হ্যাঁ, যখন অলওয়েজ আছে তাহলে আমার সেন্টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা লিখি সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে কি? কামাল। অলওয়েজ লিখে ফেলবো, কামাল অলওয়েজ। ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম ডুই হয়, ডু। কিন্তু একটা জিনিস খেয়াল করে স্টুডেন্টস, আমার সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি যোগ করতে হবে? ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। তাহলে আমার সাবজেক্ট কামালটা কোন পারসন? থার্ড পারসন, এবং কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি ভার্বের সাথে কি যোগ করব? এস অথবা ইএস। আমাদের এখানে ইএস যোগ হয়েছে। কামাল ডাজ হিজ হোমওয়ার্ক। কামাল অলওয়েজ ডাজ হিজ হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কের নিচে হিজ হোমওয়ার্ক ডট ডট দিয়েছি। দেখো তাহলে আমার আগের ভার্বটা সঠিক ফর্মে ছিল না, এখন কোন ফর্মে এসেছে? সঠিক ফর্মে এসেছে। এটাকেই বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। চলো আমরা আরেকটা एग्जांपल দেখি। স্টুডেন্টস, তোমরা তোমাদের এক্সারসাইজ বুক নাও এবং জিনিসগুলো যেগুলো আমি বোর্ডে লিখছি সেগুলোকে নোট ডাউন করো নোটে। পরের 2 নাম্বার एग्जांपल এ লিখি, দা বয় not go to school regularly. The boy not go to school regularly. তাহলে আমার কোন শব্দটা এসেছে? রেগুলারলি। রেগুলারলি থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে নট। তাহলে নট থাকলে অর্থাৎ টেন্সটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেন্টেন্সটা হবে নেগেটিভ সেন্টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করলে স্ট্রাকচারটা কেমন হয়? সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট আসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট, আর অন্যান্য ক্ষেত্রে কি বসবে? ডু নট বসবে। তাহলে আমরা এখানে লিখি দা বয়। হ্যাঁ, দা বয় কোন পারসন? থার্ড পারসন। কোন নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি ডু নট ডাজ নট থেকে কোনটা লিখব? ডাজ নট। দা বয় ডাজ নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম গো টু স্কুল রেগুলারলি। রেগুলারলি গো টু স্কুল, হ্যাঁ ওটার নিচে আমি ডট ডট দিয়ে শেষ করেছি। দা বয় ডাজ নট গো টু স্কুল রেগুলারলি। পরে আরেকটা एग्जांपल দিই, খেয়াল করো।
your dinner, when you take your dinner normally, sign of interrogation. When you take your dinner normally কি দিয়েছি sign of interrogation normally আমার কোন শব্দটা এসেছে আগে যে অ্যাডভার্ব গুলো লিখেছিলাম normally তাহলে কোন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু সেন্টেন্সটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কারণ আমার শেষে কি দেওয়া আছে সাইন অফ ইন্টারোগেশন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখব তখন আমরা কি করব সাবজেক্টের আগে বসাবো ডু বা ডাজ তাহলে আমরা কি লিখব when লিখে ফেললাম WH কোশ্চেন when এই সাবজেক্টের আগে কি বসাবো ডু অথবা ডাজ বসাবো হ্যাঁ ইউ থার্ড পারসন না তাহলে আমাদের কি বসবে ডু when ডু তারপরে কি লিখব সাবজেক্ট ইউ when ডু ইউ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি বসবে টেক when ডু ইউ টেক ইওর ডিনার নরমালি শেষে কি দিব কোশ্চেন মার্ক তাহলে লার্নার্স আমরা কি শিখলাম এখানে ওই যে অ্যাডভার্ব গুলো টিচার বোর্ডে লিখেছিলাম ওই অ্যাডভার্ব গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং নেগেটিভ করলে সাবজেক্টের পরে বসাবে কি ডু নট অথবা ডাজ নট আর যদি ইন্টারোগেটিভ করো তাহলে সাবজেক্টের আগে আসবে ডু অথবা ডাজ পরে আমরা এগুলো তোমরা কি করবে বাসায় বারবার প্র্যাকটিস করবে পড়বে তাহলে পারবে কিভাবে আমরা রাইট ফর্মে লিখতে হবে আর তোমাকে কি জানতে হবে টেন্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে রুল নাম্বার 2 রুল 2 সেন্টেন্সে যদি কি থাকে সেন্টেন্সটির দ্বারা যদি কি বোঝায় ইউনিভার্সাল ট্রুথ যেটাকে আমরা বাংলায় কি বলি ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট এগুলো বোঝালে কোন সেন্টেন্স দ্বারা তাও কোন টেন্স হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কি বলেছি ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট এন্ড হিস্টোরিক্যাল ফ্যাক্ট এই তিনটা বোঝালেও কোন টেন্সে লিখবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বটাকে লিখবে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে एग्जांपल দিচ্ছি দেখো the earth ব্র্যাকেটে লিখলাম move round the sun the earth move round the sun তাহলে এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে আমরা সাবজেক্ট লিখি the earth move প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট কোন পারসন আগে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে তোমরা এই জিনিসটাতে কনফিউজড হও অথবা এই জিনিসটাতেই ভুল করে বসো ভার্বের প্রেজেন্ট ফর্ম ঠিকই বসা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে ভুল করে ফেলো এই জিনিসটা খেয়াল করবে আমার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য ভার্বের সাথে কি দিয়েছি এস বা ইএস দিয়েছি রাউন্ড দা সান বাকিটা লিখে ফেললাম আরেকটা एग्जांपल দেখো বাবর ব্র্যাকেটে দিলাম ডিফিট ইব্রাহিম লোদি এট পানিপত বাবর ডিফিট ইব্রাহিম লোদি এট পানিপত এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে হিস্টোরিক্যাল ফ্যাক্ট তাহলেও কোন টেন্সে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে অর্থাৎ ভার্বের কোন ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হবে তাহলে আমরা কি লিখব সাবজেক্ট লিখব বাবর তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ডিফিট এবার সাবজেক্ট কোন পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ভার্বের সাথে কি যোগ করব এস যোগ করব ডিফিটস বাকিটার ইব্রাহিম লোদি এট পানিপত বাবর ডিফিটস ইব্রাহিম লোদি এট পানিপত
স্টুডেন্টস, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন কোনটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, নেগেটিভ করলে কি করবে, ইন্টারোগেটিভ করলে কি করবে। এবার চলো আমরা রুল নাম্বার 3 তে যাই। সেন্টেন্সে যদি রুল 3, সেন্টেন্সে যদি কি কি শব্দগুলো থাকে, at present, now, at this moment, day by day, currently, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে কোন টেন্সে হবে, ভার্বটাকে কোন ফর্মে লিখবে, কোন টেন্সে লিখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখবে। কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করবে তখন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানা লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি যোগ করবে, আইএনজি প্লাস অবজেক্ট। চলো एग्जांपल লিখি। দে প্লে ক্রিকেট at this moment. They play cricket at this moment. At this moment. তাহলে at this moment দেখে আমরা কোন টেন্সে করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট লিখব দে, দের সাথে এম ইজ আর থেকে কোনটা বসবে, আর। দে আর প্লে, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, এটার সাথে কি যোগ করব, আইএনজি। দে আর প্লেইং ক্রিকেট at this moment. They are playing cricket at this moment. Present continuous tense. Where you go now. Where you go now. তাহলে আমার কোন শব্দটা এসেছে, নাও। নাও থাকলে কোন টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্সের শেষে আমি কি দিয়েছি, সাইন অফ ইন্টারোগেশন। সাইন অফ ইন্টারোগেশন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এম ইজ আর কে কার আগে নিয়ে আসবে, সাবজেক্টের আগে নিয়ে আসবে। তাহলে আমরা কি করব, ডাব্লিউএইচ কোশ্চেনটি লিখে ফেলবো। হোয়ার ইউ, ইউ এর সাথে কি বসাই আমরা, আর। আরটাকে আমরা কার আগে আনবো, ইউ এর আগে। হোয়ার আর ইউ গো নাও, শেষে কোশ্চেন মার্ক। যখন নেগেটিভ করবে তখন এম নট, ইজ নট, আর নট হবে। আর যখন ইন্টারোগেটিভ করবে তখন তোমার সাবজেক্টের আগে কাকে নিয়ে আসবে, এম ইজ আর কে সাবজেক্টের আগে নিয়ে আসবে। সেটা ডিপেন্ড করবে তোমার যে সেন্টেন্সটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। যদি তোমারটা ইন্টারোগেটিভে থাকে তুমি সাবজেক্টের আগে কি নিয়ে আসবে, এম ইজ আর। যদি নেগেটিভে থাকে সাবজেক্টের পরে এম নট, ইজ নট, আর নট দিবে। আর যদি কিছুই না থাকে তাহলে আমরা যেটা দিয়ে করি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ওটা দিয়েই করব। এবার আসো আমরা যাই রুল নাম্বার 4। রুল 4, এখানে অ্যাডভার্বগুলো লিখছি দেখো। রিসেন্টলি, রিসেন্টলি, just now, ever, already, lately, yet ইত্যাদি থাকলে কোন টেন্স হবে, রিসেন্টলি, just now, ever, already, lately, yet ইত্যাদি থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ভার্বটাকে লিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখব এই শব্দগুলো থাকলে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা একটু আগে বলে নিই। সাবজেক্ট প্লাস কি দিতে হয়, হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কি হবে অবজেক্ট। এক্সাম্পল লিখি, she finished her homework just now. She finished her homework just now. তাহলে just now আছে, কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সাবজেক্ট have অথবা has, she এর সাথে has। finish এর কোন ফর্ম হবে finished, finished, finished her homework just now. She has finished her homework just now. আরেকটা एग्जांपल দিচ্ছি, you already received her letter. You already received her letter. এবার দেখো শেষে আমি কি দিয়েছি সাইন অফ ইন্টারোগেশন, আর আমার অ্যাডভার্ব কোনটা আছে অলরেডি। তাহলে কোন টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, কিন্তু শেষে দেওয়া আছে কি সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ সাবজেক্টের আগে আমাকে কি আনতে হবে হ্যাভ অথবা হ্যাজ। তাহলে ইউ এর সাথে কি বসাবো হ্যাভ, তারপরে কি লিখবো ইউ, হ্যাভ ইউ অলরেডি রিসিভ, রিসিভের কোন ফর্ম হবে পাস্ট পার্টিসিপল, রিসিভ হার লেটার। হ্যাভ ইউ অলরেডি রিসিভড হার লেটার, স্ট্রাকচার একই আছে, শুধু ওখানে প্রশ্নবোধক চিহ্ন ছিল বলে আমি হ্যাভটাকে কার আগে এনে দিয়েছি সাবজেক্টের আগে এনেছি, আর রিসিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিসিভ। এবার আসো রুল নাম্বার 5। দেখি আমরা কোন সেন্টেন্সে যদি অতীত নির্দেশক ওয়ার্ড অথবা ফ্রেজ, কোন সেন্টেন্সে যদি কি থাকে অতীত নির্দেশক ওয়ার্ড অথবা ফ্রেজ থাকে, যেমন অতীত নির্দেশক ওয়ার্ডগুলো কি হতে পারে এগো, লং এগো, এগো, লং এগো, yesterday, yesterday, previous, long since, long since, last, once ইত্যাদি অতীত নির্দেশক ফ্রেজ বা ওয়ার্ডস যদি কোনো সেন্টেন্সে দেখো তাহলে কোন টেন্সে করবে পাস্ট ইনডিফিনিট টেন্সে করবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই শব্দগুলো যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি তাহলে আমরা সেন্টেন্সটাকে কোন টেন্সে লিখব প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখব। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা एग्जांपल লিখি, the men leave the village long ago. The men leave the village long ago. তাহলে অতীত নির্দেশক ওয়ার্ড কোনটা আছে long ago। long ago থাকলে past indefinite, past indefinite এর গঠন কি লিখব সাবজেক্ট the men, leave এর past form কি left, leave এর past form কি left, the men left the village long ago। আরেকটা एग्जांपल দিই, I
not complete the work last night. I not complete the work last night. Last night থাকলে কোন টেন্স হবে? past indefinite tense হবে। কিন্তু আমার প্রশ্নে কি দেওয়া আছে? not দেওয়া আছে, অর্থাৎ past indefinite tense কে কি করতে হবে? নেগেটিভ সেন্টেন্সে লিখতে হবে। নেগেটিভ সেন্টেন্সে লিখলে স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট প্লাস did not, সাবজেক্ট প্লাস did not, ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম, কমপ্লিট। স্টুডেন্টস খেয়াল করো, তোমরা এই জায়গাটাতে একটু ভুল করো, বিশেষ করে 6, 7 এর স্টুডেন্টরা এই জিনিসটাই ভুল করো। তোমরা এখানে ডিডও লিখো, আবার পাস্ট টেন্স দেখে এখানে কি করো? ভার্বেরও কোন ফর্ম লিখে দাও? পাস্ট ফর্ম লিখে দাও। এটা হবে না, কারণ দুটা পাস্ট ফর্ম একসাথে বসবে না। যখন তুমি ডিড লিখেছো অলরেডি, তো তুমি পাস্ট টেন্স করে ফেলেছো ডিড, তাহলে এখানে ভার্বের কোন ফর্ম লিখবে? অবশ্যই ভার্বের কোন ফর্ম আসবে? প্রেজেন্ট ফর্ম আসবে। তোমরা কি করো? ডিড নট কমপ্লিটেড লিখে ফেলো আবার, তাহলে আমরা এটা করব না। আমরা এখানে ডিড লিখেছি পাস্ট টেন্স, এজন্য আমাদের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক লাস্ট নাইট। নেগেটিভে করলে কি বসবে? সাবজেক্ট প্লাস ডিড নট। যখন নেগেটিভে করব সাবজেক্টের পরে ডিড নট আনবে, আর যখন ইন্টারোগেটিভে করবে পাস্ট টেন্সকে, তখন সাবজেক্টের আগে ডিড আনবে। তখন কি করবে? সাবজেক্টের আগে ডিড আনতে হবে। He visit the place yesterday. He visit the place yesterday. তাহলে yesterday আছে, past indefinite tense হবে, কিন্তু শেষে কি দেওয়া আছে? সাইন অফ ইন্টারোগেশন। আমাকে তার মানে কি আনতে হবে? past indefinite tense কে ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিখলে সাবজেক্টের আগে কি আনতে হবে? ডিড আনতে হবে। তাহলে হি সাবজেক্ট, সাবজেক্টের আগে আমরা কি আনবো? ডিড। তারপরে সাবজেক্ট লিখবো। ভার্বের কি পাস্ট ফর্ম লিখবো? নো, ভার্বের কোন ফর্ম লিখবো? প্রেজেন্ট ফর্ম লিখবো, কারণ আমি অলরেডি ডিড লিখে ফেলেছি পাস্ট টেন্সে। তাহলে কি লিখবো? ভিজিট। Did he visit the place yesterday? Did he visit the place yesterday? তাহলে আমরা কয়টা রুলস দেখলাম আজকে? 5টা রুলস দেখলাম। রুলসগুলো বাসায় কি করবে? স্টুডেন্ট ভালো করে প্র্যাকটিস করবে এবং পড়বে। এখন আমি দেখি আমার কিছু হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কগুলো কি করবে? বাসায় কি করবে? বাসায় করবে হোমওয়ার্কগুলো তোমার। এবং যখন when the school will be open, you will submit your homework your respective subject teacher. হোমওয়ার্কগুলো দেখো, ফার্স্ট ওয়ান কি লিখেছি হোমওয়ার্কে? হোমওয়ার্কগুলো তোমাদের কপিতে নোট ডাউন করে নাও। হোমওয়ার্ক নাম্বার 1, my uncle often come to our house. ব্র্যাকেটে দিয়েছি কাম। তুমি ওই যে রুলসগুলো টিচার দিয়েছি ওই রুলসগুলোর মধ্যে আছে, বাসা যদি পড়ো তাহলে পাবে কোন ফর্মে হবে এই কাম ভাগটা। নাম্বার 2, I not like a liar. নাম্বার 3, you swim now. নাম্বার 4, সুইম ব্র্যাকেটে দিয়েছি, নাও আছে, তাহলে তুমি খুঁজে বের করবে এটা কোন টেন্সে হবে। He not receive your letter yesterday. Not receive সঠিক ফর্মে নেই, তুমি সঠিক ফর্মে করবে। Sometimes they prepare their lesson. 6, she recently go to Dhaka. Go ব্র্যাকেটে আছে, রিসেন্টলি আছে, তাহলে বাসায় যদি তুমি পড়ো জানতে পারবে রিসেন্টলি থাকলে কোন টেন্সে হবে। নাম্বার 7, you ever be to Coxsbazar. Number 8, my father go to London 2 weeks ago. Number 9, every day my mother get up before sunshine. Number 10, you visit the place last year. This is your homework.
and when the school will be opened, you will must submit your homework in your respective subject teacher. So students, be safe and sound and enjoy your online classes. Goodbye.